পদত্যাগ নিয়ে সপ্তাহ শেষে সিদ্ধান্ত, বললেন উপদেষ্টা নাহিদ। নতুন দলে যোগ দেওয়ার সম্ভাবনা। রাজধানীর উত্তরায় এক দম্পতিকে কুপিয়ে জখম, জড়িত 2 জনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ। তিস্তা বাঁচাই স্লোগানে 5 জেলায় লাখো মানুষের সমাবেশ। আজ পদযাত্রা এবং নদী পারাপার কর্মসূচি। এবং সাবেক 24 এমপির বিলাসবহুল গাড়ির নিলামে সাড়া মেলেনি, মূল্য বেশি ধরায় ক্রেতার সংকট। স্বাগত। এখন সকালে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি শরীফ রওশন। শিক্ষার্থীদের দল গঠন নিয়ে নানা আলোচনা দেশজুড়ে। গণমাধ্যমের খবরে উঠে আসছে কারা আসছেন নেতৃত্বে। এমন সময়ে সোমবার রাতে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বললেন, এই ধরনের বেশিরভাগ খবরই অনুমান নির্ভর, তবে নতুন রাজনৈতিক দলে যোগদানের সম্ভাবনা আছে জানিয়ে তিনি বলেন, উপদেষ্টা পদ থেকে পদত্যাগ বিষয়ে সপ্তাহ শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। বিস্তারিত জানাচ্ছেন ফরহাদ বিন নূর। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরই ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠনের গুঞ্জন শুরু হয়। এর মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দেয়া নাহিদ ইসলাম সহ 3 জন দায়িত্ব নেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে। 6 মাস পর দল গঠনের সিদ্ধান্ত যখন চূড়ান্তে, তখন বিভিন্ন গণমাধ্যমে খবর হয়েছে নাহিদ ও আসিফ উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করবেন, নেতৃত্ব দেবেন নতুন রাজনৈতিক দলে। তবে সোমবার ডিসি সম্মেলনে যোগদান শেষে নাহিদ ইসলাম জানালেন, অনুমান নির্ভর এমন সংবাদ প্রচার উচিত নয়। অনুমানের উপর ভিত্তি করে এই ধরনের তথ্যগুলো ছড়ানো উচিত হচ্ছে না। তিনি স্পষ্ট করলেন, উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলে যোগ দেবেন কিনা তা আনুষ্ঠানিকভাবে এ সপ্তাহের শেষ দিকে জানাবেন। সেই দলে হয়তো যুক্ত হওয়ার সম্ভাবনা আমার থাকতে পারে, কিন্তু সেটা হলে আমি সরকার থেকে এটা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেই সেটি করব। সে বিষয়ে আমি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি, কিন্তু সেটা সম্ভাবনা আছে। হয়তো এই সপ্তাহের শেষে আমি এই বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত আপনাদের সবাইকে জানাতে পারব। এদিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে অংশ নেন তিনি। সেখানে গুজবের ব্যাপারে ডিসিরা উদ্বেগ জানিয়েছেন বলে জানান তথ্য উপদেষ্টা। বলেন, সারা দেশের প্রেস ক্লাবগুলোর কোন্দলের কারণে জেলা প্রশাসকরা সমস্যায় পড়ছে। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। রাজধানীর উত্তরায় রাতের বেলা তুচ্ছ ঘটনা নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে এক দম্পতিকে। এই ঘটনায় জড়িত 5 জনকে পিটিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে উপস্থিত জনতা। আহত দম্পতি রাজধানীর একটি হাসপাতালে এখন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আরও জানাচ্ছেন রাব্বি হোসেন। রাজধানীর উত্তরার 7 নম্বর সেক্টরে এভাবেই রাতের বেলা প্রকাশ্যে এক দম্পতিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে বখাটেরা। এই নৃশংস দৃশ্য ধরা পড়ে উপস্থিত জনতার মুঠোফোনে, যা মুহূর্তেই ছড়িয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঘটনাটি সোমবার রাত 10টার দিকে। কয়েকজন বখাটে তরুণ বেপরোয়াভাবে হর্ন বাজিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি রিকশায় ধাক্কা দেয়। এ সময় পাশ দিয়ে মোটরসাইকেলে যাওয়া দম্পতি মেহবুব হাসান ও নাসিমা ইফতির সঙ্গে হর্ন বাজানো নিয়ে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে জখম করে তাদের। পরে উপস্থিত জনতা কিশোর গ্যাংয়ের এই 2 সদস্য রবি ও মোবারককে গণপিটুনি দিয়ে উত্তরা পশ্চিম থানা পুলিশের কাছে সোপর্দ করে। উত্তরা থানা পুলিশ জানায়, ঘটনার শুরুতে 3 জন থাকলেও পরে বাকি সহযোগীদের খবর দিলে মূলত তারাই ধারালো অস্ত্র নিয়ে আসে। ঘটনায় জড়িত 2 জনকে আটক করেছে পুলিশ। বাকি 3 জনকে আটকে চলছে অভিযান। ধাক্কা দিলে রিকশাওয়ালা নেমে এসে এটা প্রতিবাদ করার পরে যখন ভিকটিমদের পাশ দিয়েও যাওয়ার সময় উচ্ছৃঙ্খলভাবে যাওয়ার কারণে সেও এটা রিকশাওয়ালার পক্ষ নিয়ে এদেরকে অপরাধীদের সাথে প্রতিবাদ করে এবং অপরাধীদের একজনকে কলার ধরে। সহপাঠী আরও 2 জন 2টা ধারালো দেশীয় অস্ত্র এনে
এই ঝগড়াঝাটি অবস্থায় তাদের স্বামী স্ত্রীকে কোপ দেয়। আহত দম্পতি বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রাব্বি হোসেন, এখন, ঢাকা। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কেরানীগঞ্জে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় তামিম শেখ নামের আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে রাজধানীর সেগুন বাগিচার একটি ভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তামিম শেখকে আটকের পর প্রথমে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়। তামিমের বিরুদ্ধে গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপর হামলা এবং হত্যার অভিযোগ পাওয়া গেছে। জাগোবাহে তিস্তা বাঁচাই স্লোগানে সোচ্চার আজ উত্তরের জনপদ। তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে ৪৮ ঘন্টার অবস্থান কর্মসূচির প্রথম দিনেই অংশ নিয়েছে বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, বন্ধুত্ব চাইলে পানির ন্যায্য হিস্যা দিতে হবে ভারতকে। কর্মসূচির শেষ দিনে আজ পদযাত্রা এবং নদী পারাপার কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সিফাত শাহরিয়ার, আমিরুল বাপ্পি এবং মাজিদুর রহমান। বৈষম্য না পাওয়া আর তীব্র আকাঙ্ক্ষার জাগোবাহে তিস্তা বাঁচাই স্লোগানে খরা মৌসুমেও উত্তাল উত্তর জনপদ। উত্তরের উর্বর মাটির কৃষক, শ্রমিক, শিক্ষার্থী আর রাজনৈতিক নেতাকর্মীরা মিলেছে এক তীরে। এদিন সুষ্ঠু পানি বন্টন ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা পাড়ের ৫ জেলার ১৩০ কিলোমিটার এলাকা জুড়ে ১১টি স্থানে জমায়েত হয় উত্তরের মানুষ। নদী দুই পাশে বাঁধন দিলে মনে করেন যে নদীর নিচে গভীর থাকবে, তারপরে আবার পানি থাকবে। বন্যার সময় আমাদের পানি লাগে না, কিন্তু তারপরে পানি দিচ্ছে। নিয়মিত আমরা যেন পানি পাই। ভারত সরকার আমাদের সাথে অনেক অনিয়ম অবিচার করেছে। সোয়া ৩টায় লালমনিরহাটের তিস্তা রেল সেতু সংলগ্ন জনতার সমাবেশে ২ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই আন্দোলনের প্রধান সমন্বয়কারী বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু জানান, মঙ্গলবার সকাল 10টায় পদযাত্রা ও দুপুরে নদী পারাপার কর্মসূচি পালন হবে। আমরা যারা তিস্তা পাড়ের মানুষ, ভাগ্যহত মানুষ, বৈষম্য শিকার হয়েছি পানির উন্নয়নের, আমরা এখন ঐক্যবদ্ধ হয়েছি। সে কারণে আজকে ৫ জেলার ১১টি স্থানে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়েছে। আর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের সাথে বন্ধুত্ব চাইলে ভারতকে আগে তিস্তার পানির ন্যায্য হিস্যা দিতে হবে। তারা সব বাঁধ ছেড়ে দেয়, গেট খুলে দেয়, তখন সে পানির তরে আমাদের ঘর বাড়ি, গ্রাম, ধানের ক্ষেত সব ভেসে যায়, তাই না? আবার যখন বন্ধ করে দেয়, তখন আমার সমস্ত এলাকা খরায় শুকিয়ে খটখট হয়ে যায়। অন্তর্বর্তীকালীন সরকার, এই জায়গায় আপনাকে মুখ খুলতে হবে, ভারতকে বলতে হবে যে আমার পানির ন্যায্য হিস্যা আমি চাই। তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে 2 দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনে এই জনতার মঞ্চ থেকে উঠে আসে তিস্তা পাড়ের মানুষের বঞ্চনার গল্প। এবং এই কর্মসূচির উদ্বোধন করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য বক্তাদের কণ্ঠে ফুটে উঠে এই তিস্তা পাড়ের মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়। এবং তারা বলে, যতক্ষণ পর্যন্ত তিস্তা পাড়ের মানুষ সঠিক ন্যায্য হিস্যা তারা পাবে, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে। সকাল থেকেই তিস্তার অন্যতম পয়েন্ট রংপুরের গঙ্গাচড়ার মহিপুর ব্রিজ এলাকায় আসতে শুরু করে রাজনৈতিক দলের কর্মীসহ সর্বস্তরের মানুষ। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ ভারতকে হুঁশিয়ার করে বলেন, পানির ন্যায্য হিস্যা না দিলে প্রয়োজনে লাঠি সোঁটা নিয়ে ভারতের সাথে লড়াই হবে। বাংলাদেশের মানুষ জেগেছে, তিস্তাপাড়ার মানুষ জেগেছে। এটা অতীতের সকল আন্দোলনকে ছাড়িয়ে যাবে। আমরা আশা করতেছি আমাদের ন্যায্য দাবি এবার আমরা ইনশাল্লাহ আদায় করতে পারবো। কর্মসূচিতে অংশ নিয়ে রাজনৈতিক দলের নেতারা বলেন, ভারত দ্রুত সময়ে পানির ন্যায্য হিস্যা না দিলে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে তা আদায় করা হবে। ভারত যদি আমাদেরকে পানির ন্যায্য হিস্যা না দেয়, প্রত্যেকটি প্রশ্নকে আন্তর্জাতিক ফোরামে আমাদেরকে তুলতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়ার দর্শন দেখে তার পদক্ষেপকে অনুসরণ করুন। আপনিও তিস্তার পানির জন্য জাতিসংঘ সহ সারা বিশ্বে একটা আন্দোলন সৃষ্টি করেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তাদের আহ্বান, ভারতের কাছ থেকে বুঝে নিতে হবে তিস্তার ন্যায্য পানি।
প্রয়োজনে জাতিসংঘের মাধ্যমে গড়ে তুলতে হবে আন্তর্জাতিক আন্দোলন। আর এই অবস্থান কর্মসূচিতে যোগ দিতে আসা প্রত্যেকটি মানুষের কণ্ঠে একটাই সুর, জাগো বাহে তিস্তা বাঁচাই। একই দাবিতে গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুর তিস্তা ব্রিজ পয়েন্টে কর্মসূচি শুরু হয় বেলা 12টা থেকে। দাবি সম্বলিত ব্যানার ফেস্টুন নিয়ে দলে দলে তিস্তাপাড়ের বাসিন্দারা জড়ো হতে থাকেন কর্মসূচি স্থলে। দলমত নির্বিশেষে কর্মসূচিতে অংশ নেওয়া মানুষের প্রাণের দাবি তিস্তা নদী মহাপরিকল্পনা বাস্তবায়ন। তিস্তার ন্যায্য হিস্সা পাই, ইনশাল্লাহ আমার এই এলাকা উন্নত হবে। নদী 2 পাশে খনন হইলে আমাদের মুখে এই শহর অঞ্চলের মানুষগুলো আমরা বাঁচতে পারবো। স্থানীয় নেতৃবৃন্দ ও আয়োজকরা বলছেন, বিগত সরকারের নতজানু নীতির কারণে তিস্তাপাড়ে মানুষের দাবি পূরণ হয়নি। অবস্থান কর্মসূচির মাধ্যমে পানির ন্যায্য হিস্সা বুঝে নিতে চান তারা। আশা, অন্তর্বর্তী সরকারের সময়ই শুরু হবে মহাপরিকল্পনার কাজ। রংপুরের 5টি জেলার 115 কিলোমিটার যে তিস্তা অববাহিকা রয়েছে, সে অববাহিকা মানুষের দুঃখ দুর্ভোগ যে একাধারে প্রায় যুগ যুগ ধরে বহন করছেন, তারই প্রতিবাদে কিন্তু আজকের এই কর্মসূচি। আর নির্বাচনের আগে এমন একটি কর্মসূচি বিএনপি ভারতকে কি বার্তা দিতে চাচ্ছে সেটি এখন দেখার বিষয়। গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুর তিস্তা ব্রিজ থেকে মাজিদুর রহমান, এখন। গত 1.5 যুগে ভরাট, দখল আর অবকাঠামোর চাপে ঢাকায় বিলুপ্ত হয়েছে 12 থেকে 15টি খাল। নথিতে উল্লেখ থাকলেও বাস্তবে এসব খাল নেই। অবশিষ্টগুলোর অবস্থাও বেশ নাজুক। মূলত অপরিকল্পিত নগরায়নেই হারিয়ে গেছে খালের অধিকাংশ অংশই। পরিবেশ উপদেষ্টা জানান, নগরের জলাশয় ঘিরে একটি মাস্টার প্ল্যান রয়েছে সরকারের। বিশেষজ্ঞরা বলছেন, নগর বাঁচাতে এসব খাল শিয়া উপসেরার মতন কাজ করে। আরও জানাচ্ছেন জাবেদ আব্দুল্লাহ। বুড়িগঙ্গা, শীতলক্ষা, তুরাগ, বালু এই 4 নদী ঘিরে রেখেছে রাজধানী ঢাকাকে। এছাড়া বিভিন্ন খাল জালের মতো ছড়িয়ে আছে ঢাকার বুকে। 2 যুগ আগেও ঢাকায় খাল ছিল 70-এর বেশি। এখন সে চিত্র বদলেছে। বেশিরভাগ খালই এখন বিলুপ্ত। যেগুলো কোনোভাবে টিকে আছে সেগুলোর দুপারে বসেছে ইটের পর ইট। কঠিন বর্জ্যে ভরাট হয়েছে বেশিরভাগ অংশ। দেখতে দেখতে তো এটা বোঝাই যায় না নদী, এটা দেখা যায় একবার একটু সামান্য খালের মতো। খাল বাঁচায় রাখতে হবে, সেটা খালের বিকল্প কোনো কিছু নাই, না হয় পানি নিষ্কাশন হবে না। স্থানীয় বাসিন্দারা বলছেন, চোখের সামনে খাল ভরাট হয়ে এখন পরিণত হয়েছে ময়লা আবর্জনার ভাগাড়ে। বাড়িধারার পাশটা যেমন ঝিলটা অনেক ক্লিন রাখা হয়, কিন্তু আমাদের এই গুলশানের এই পাশটা কিন্তু ক্লিন করা হয় না, এবং ময়লাগুলো খুব বোধহয় অ্যাভেলেবেল ফেলানো হয় এটার ভিতরে, যার কারণে গন্ধ হয়, পরিবেশ দূষণটা বেশি হচ্ছে। নগর পরিকল্পনাবিদরা জানান, দখল দূষণে সংকটাপন্ন খাল উদ্ধার করে খনন কাজকে ত্বরান্বিত করতে হবে। আসন্ন বর্ষার কথা মাথায় রেখে সাজাতে হবে কর্মপরিকল্পনা। এলাকার যারা ময়লা ফেলছে তাদেরকে যেন সামাজিকভাবেই তাদের প্রতিহত করে, এই ধরনের মেকানিজম ছাড়া ঢাকার মতো এত বড় শহর সে কখনোই তার এই যে খালগুলোকে, ড্রেনগুলোকে সার্বক্ষণিক সে পরিষ্কার রাখতে পারবে না। তাহলে লোকাল এঙ্গেজমেন্ট দরকার। আর এই ব্যাপারে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তার কাছে প্রশ্ন ছিল, খাল উদ্ধারে কোন ছকে আগাবে তারা, ভাবনায় কোন কাজটুকু আগে ঠাঁই পাচ্ছে। 3 থেকে 4 ফিট পর্যন্ত, কিছু কিছু ক্ষেত্রে 5 ফিট পর্যন্ত পলি জমে গেছে। এই 3 থেকে 4 ফিট পলিটা আমরা অপসারণ করব। অপসারণের পরে আমরা আরও 3 ফিট থেকে 4 ফিট পর্যন্ত আমরা খালের তলদেশ খনন করব। খনন করার পরে আমাদের সাইডে হলো রিটেনিং ওয়াল হবে। রিটেনিং ওয়াল পরে আপনার সাইডগুলি মাটি দিয়ে ভরাট করার পরে আমাদের ওখানে হবে আপনার ওয়াকওয়ে। ফেব্রুয়ারির শুরুতে গণমাধ্যমে বিষয়টি আরও স্পষ্ট করেন পরিবেশ উপদেষ্টা। বলেন, আসছে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে যে সকল উদ্যোগ রয়েছে সরকারের, তার মধ্যে বেশি প্রাধান্য পাবে খাল খনন, বর্জ্য অপসারণ কর্মসূচি। পরিবেশ উপদেষ্টা জানান, খালগুলোর ব্যাপারে নগরবাসীকে সিদ্ধান্ত নিতে হবে। এই বর্ষার আগে আপাতত তো 6টা, আশা করি এই মাসে আমরা আরও 4টার কাজ হাতে দেব, এবং এই বর্ষার আগেই বাকি 9টার কাজও আমরা শুরু করে দিতে পারবো। অন্তত যাতে পানির প্রবাহ খালগুলোতে আনতে পারি, সেটাই আমাদের প্রাথমিক টার্গেট। এবং এই কর্মসূচিটাকে কেন্দ্র করে আমরা এই 19টা খাল কেন্দ্রিক একটা হয়তো মাস্টার প্ল্যান করে ফেলবো। সেবা সংস্থাগুলো ঠিক সময়ের আগে কাজ শেষ করতে পারলে এবারের সুফল পেতে পারে নগরবাসী। বর্তমানে ঢাকা উত্তর সিটিতে 30টি আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 28টি খাল জলাশয় রয়েছে। ধোলাইখাল, লোহার পুল, কাঠের পুল ইত্যাদি নামগুলো মনে করিয়ে দেয় কোনো এক মৃত খালের স্মৃতিকে। এই নগরী নানা কারণে সেই খালগুলোকে গিলে খেয়েছে। বিশ্লেষকরা বলছেন, জলের এই প্রবাহ চিরকাল মানুষের সুখ দুঃখের
সাক্ষী। নদী, নালা, খাল মানব সভ্যতার দিশারি, তাই এদের কাছে আমাদের ঋণ রয়েছে। সেই ঋণ পরিশোধ বা এই নগরকে আরও বাসযোগ্য করে তোলার জন্য হলেও বেঁচে যাওয়া খালগুলোকে এখন রক্ষা করতে হবে। জাবেদ আবদুল্লাহ, এখন, ঢাকা। সাবেক 24 এমপির বিলাসবহুল গাড়ির নিলাম গণমাধ্যমে প্রচার হলেও আশানুরূপ সাড়া মেলেনি। 15 এমপি মন্ত্রীর গাড়ি দরপত্র পড়লেও সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত সহ 9 এমপির গাড়ির জন্য আগ্রহ দেখাননি কেউই। বিরাটদের দাবি সংরক্ষিত মূল্য বেশি ধরায় প্রথম নিলামে এমপিদের কোনো গাড়ি বিক্রি হয়নি। আরও জানাচ্ছেন হাজেরা শিউলি। 5 আগস্ট সরকারের পট পরিবর্তনে সংসদ ভেঙে যাওয়ায় শুল্কমুক্ত সুবিধায় চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা বিলাসবহুল গাড়ি খালাসের সুযোগ পাননি দ্বাদশ সংসদের 30 এমপি। নিয়ম অনুযায়ী 2 দফা নোটিশ দেওয়ার পরেও বন্দর থেকে গাড়ি খালাস না করায় সাবেক এমপিদের 24টি ব্র্যান্ড নিউ টয়োটা ল্যান্ড ক্রুজার সহ মোট 44টি গাড়ি গত 26শে জানুয়ারি অনলাইনে নিলামে তোলে চট্টগ্রাম কাস্টমস হাউস। রোববার ছিল দরপত্র ও পে অর্ডার জমা দেওয়ার শেষ দিন। সোমবার বিকেলে চট্টগ্রাম কাস্টমস হাউজের নিলাম হলে খোলা হয় 2টি দরপত্রের বক্স। কর্তৃপক্ষ জানায় 44টি গাড়ির বিপরীতে দরপত্র জমা পড়েছে 143টি। 24 এমপির প্রতিটি ল্যান্ড ক্রুজারের ভিত্তিমূল্য 9,67,00,000 টাকা ধরা হলেও গড়ে নিলামে দর উঠেছে 2 থেকে 2.5 কোটি। খুলনা 3 আসনের সাবেক এমপি SM কামালের ল্যান্ড ক্রুজারের জন্য সর্বোচ্চ 3,10,00,000 টাকা দর উঠেছে। এরপর বগুড়া 5 আসনের এমপি মজিবুর রহমান মঞ্জুর গাড়ি দ্বিতীয় সর্বোচ্চ দর উঠেছে 2,60,00,000 টাকা। অবাক করা বিষয়, 9 এমপির গাড়ির জন্য নিলামে আগ্রহ দেখাননি কেউ। এর মধ্যে আছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত, চট্টগ্রাম 15 আসনের এমপি ও বনফুল গ্রুপের চেয়ারম্যান আব্দুল মোতালেব, সংরক্ষিত মহিলা আসনের এমপি সানজিদা খানম, ময়মনসিংহ 11 আসনের আব্দুল ওয়াহেদ, ব্রাহ্মণবাড়িয়া 1 আসনের ASK আকরামুজ্জামান সহ 9 এমপি। আর তারকা এমপি তারানা হালিম ও আলোচিত নারী এমপি জান্নাতারা হেনরির গাড়ির বিপরীতে দর উঠেছে মাত্র 5 লাখ টাকা করে। 2 কোটি থেকে 2.5 কোটি টাকার মধ্যে। আবার আরও 8 থেকে 10টা গাড়ি, যেটা আমরা আরও কনফার্ম করতে পারবো আসলে অ্যাসেসমেন্ট করার পরে, যে টোটাল হিসাবটা আমরা পাবো, ওইগুলোতে কোনো বিড পড়ে নাই। বিডারদের অভিযোগ, কাস্টমসের নির্ধারিত 9,67,00,000 টাকা মূল্যে এমপিদের গাড়ি কেনার মতো ক্রেতা বর্তমানে বাজারে নেই। এক্ষেত্রে 60% দর দিতে হলেও ন্যূনতম 5,28,00,000 টাকা দর দিতে হবে। 25% শুল্ক কর সহ দাম পড়বে 7 কোটি টাকারও বেশি। তাই দ্বিতীয় নিলামের অপেক্ষায় তারা। বাজারে যারা বিলিয়নার ট্রিলিয়নার যারা আছে, যারা এই সমস্ত গাড়ি পছন্দ করবে, ওরা বলতেছে এই গাড়ি তো আমরা নিব না এত দামে। কাস্টম কর্তৃপক্ষের অত্যধিক রিজার্ভ ভ্যালু রাখায় আমাদের পক্ষে গাড়ি বিক্রি করা আদৌ সম্ভব হয় নাই। আইন অনুযায়ী প্রথম নিলামে 60% দর না উঠায় 24 এমপির কোনো গাড়ি বিক্রির জন্য অনুমোদন হবে না বলে জানান নিলাম শাখার এই কর্মকর্তা। তাই এই 24টি গাড়ি আবারও নিলামে তোলা হবে। আর আগামী 1 সপ্তাহের মধ্যে আরও 6 এমপির গাড়ি সহ মোট 70টি গাড়ি নিলামে তোলা হবে। যেই গাড়িতে 3,10,00,000 টাকা পড়েছে, পরবর্তী এইবার তো যেহেতু 60% না হওয়ার কারণে আমরা তাকে আইন অনুযায়ী দিতে পারবো না, তো পরবর্তী নিলামে এটা যদি 3,10,00,000 টাকার বেশি কেউ বিড করে এবং এর মধ্যে সর্বোচ্চ বিডার যিনি হবেন তাকে আমরা গাড়িটা দিতে পারবো। তবে বাকি 20টি বাণিজ্যিক গাড়ির মধ্যে 2টি রিকন্ডিশন টয়োটা ল্যান্ড ক্রুজার সহ 5টি ড্রাম ট্রাকের ভালো দর উঠেছে। আগামী সপ্তাহেই এমপিদের 30টি গাড়ি সহ আরও 70 থেকে 80টি গাড়ি নিলামে তুলবে চট্টগ্রাম কাস্টমস হাউজ। হাজেরা শিউলি, এখন, চট্টগ্রাম।
এখন টেলিভিশনের রাজশাহী ব্যুরোর রিপোর্টার মাসুমা আক্তার মারা গেছেন। মঙ্গলবার ভোর রাতে নারায়ণগঞ্জের সাইনবোর্ডের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গেল শুক্রবার ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেলে পাঠান। সেখানে একদিন চিকিৎসার পর অবস্থার অবনতি হলে আইসিইউর প্রয়োজন পড়ে। তবে ঢাকা মেডিকেলে আইসিইউ না পাওয়ায় তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার আরও অবনতি হলে সোমবার থেকেই তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। নাটোরের গুরুদাসপুরের মেয়ে মাসুমা আক্তার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষে এখন টেলিভিশনের রাজশাহী ব্যুরোর রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। নওগাঁর বাজারে বাড়তে শুরু করেছে সব ধরনের সবজির দাম। সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজি কেজিতে বেড়েছে 5 থেকে 10 টাকা পর্যন্ত। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে পৌর পাইকারি বাজার থেকে যুক্ত হচ্ছেন আব্বাস আলী। আব্বাস, সবজির দাম বৃদ্ধির কারণ নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন, আর বাজারে সবজির সরবরাহ কেমন দেখছেন জানাবেন। রওশন, শীত মৌসুমের বিভিন্ন ধরনের শাকসবজির উৎপাদন এবং হাট বাজারগুলোতে সরবরাহ হয়ে থাকে। তবে শীত মৌসুম শেষ হয়ে আসার কারণে শাকসবজির উৎপাদন যেমন কমেছে তেমন এই সরবরাহ কম হচ্ছে। আর এতে করে বলা যায় যে গত এক সপ্তাহের ব্যবধানে এই শাকসবজি সরবরাহ কমে আসার কারণে প্রতি কেজিতে প্রকারভেদে 5 থেকে 10 টাকা পর্যন্ত কমছে। আমি এখন অবস্থান করছি পৌর পাইকারি সবজির বাজারে। এই বাজারটি ভোর থেকেই শুরু হয় এবং আশপাশে যারা কৃষক রয়েছেন তারা তাদের উৎপাদিত সবজি এখানে বিক্রি করার জন্য নিয়ে আসেন। এখানে দামের কথা যদি বলি, যে সবচেয়ে বেশি দামে যে সবজি রয়েছে করলা, তা বিক্রি হচ্ছে 60 টাকা কেজি। এছাড়া অন্যান্য সবজি যেগুলো রয়েছে মটরশুঁটি বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা কেজি, বেগুন 35 থেকে 40 টাকা কেজি, টমেটো পেঁপে 28 থেকে 30 টাকা কেজি, মিষ্টি কুমড়া 25 টাকা কেজি, গাজর বিক্রি হচ্ছে 12 থেকে 15 টাকা কেজি, ক্ষীরা সিম বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা কেজি এবং আলুর দামও কিছুটা বাড়ছে। বলা যায় যে গত প্রায় এক সপ্তাহ থেকে কেজিতে 8 থেকে 10 টাকা পর্যন্ত বেড়ে এখন বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা পর্যন্ত। লাউ বিক্রি হচ্ছে প্রতি পিস 20 থেকে 25 টাকা এবং ফুলকপি বাঁধাকপি বিক্রি হচ্ছে প্রতি পিস 10 থেকে 12 টাকা পিস এবং কাঁচামরিচ বিক্রি হচ্ছে 30 টাকা কেজি। এখানকার যারা সবজি চাষি রয়েছেন তারা বলছেন যে এক মাস আগেও সবজির সরবরাহ বেশি বা উৎপাদন বেশি হওয়ার কারণে তাদেরকে অনেকটা লোকসান গুনতে হচ্ছে। আর এইসব সবজি ক্ষেত রক্ষার জন্য তাদের অনেকটা পরিশ্রম করতে হয়েছে, অর্থাৎ সবজি ক্ষেতগুলোতে কীটনাশক প্রয়োগ করতে হয়েছে এবং পরিচর্যা করতে হয়েছে। সেই সব সবজি ক্ষেত যেগুলো রক্ষা পেয়েছে সেগুলোর সবজি কিছুটা উৎপাদন হচ্ছে এবং সরবরাহ, অর্থাৎ সবজির উৎপাদন কম হওয়ার কারণে যেমন সরবরাহ কমছে এবং দাম কিছুটা বেড়েছে। আর দাম বাড়ার কারণে কৃষকরা বলছেন যেহেতু কিছুদিন আগে তারা লক্ষ্য রেখেছে, এখন কিছুটা লাভের মুখ তারা দেখতে শুরু করেছেন এবং আগামীতে তারা আরো ভালো লাভ করবেন বলে জানিয়েছেন। আর বাজারে দেখছি যেহেতু এখন ইরি বড় মৌসুম চলছে এবং বলা যায় যে আলু, গাজর, তারপরে হচ্ছে আপনার সিম বা পেঁপে যেগুলো রয়েছে সেই ক্ষেতগুলো এখনো নষ্ট করতে হয়েছে। এই কারণে বাজার সরবরাহ বেড়েছে এবং দামটাও কিছুটা বলা যায় যে বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন যে হাট বাজারগুলোতে কিছুটা সরবরাহ একটু কম হওয়ার কারণে এইসব সবজির দাম কিছুটা বেড়েছে। আর এই পাইকারি বাজারে যদি সবজির দামের যদি প্রভাব পড়ে তাহলে খুচরা বাজারেও কিছুটা প্রভাব পড়ে বলে আমরা দেখেছি। বলা যায় যে এখন যেহেতু সবজির দাম কিছুটা কম রয়েছে, যার কারণে আসলে যারা ক্রেতা রয়েছে তাদের মধ্যে স্বস্তি রয়েছে। তো এই ছিল আমার কাছে সবজির দাম দর নিয়ে সব শেষ। এদিকে উত্তরের জেলা নওগাঁয় চলছে ইরি বোরোর আবাদ। আমন মৌসুমে ভালো দাম পাওয়ায় ধান চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের। আবহাওয়া অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রা অনুযায়ী ফসল ঘরে তোলার প্রত্যাশা করছেন তারা। আরও জানাচ্ছেন আব্বাস আলী। উত্তরের জেলা নওগাঁর মাঠে মাঠে ইরি বোরো আবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। কাটারিভোগ, জিরাশাইল, ব্রি-28, সুবর্ণলতা সহ হাইব্রিড জাতের ধানের চারা রোপণ করা হচ্ছে। বদলগাছি উপজেলার জিদিরপুর গ্রামের কৃষক আব্দুল জব্বার চলতি মৌসুমে 6 বিঘা জমিতে করছেন বোরো ধানের আবাদ। তবে সার, কীটনাশক, সেচ আর শ্রমিকের দাম বাড়ায় ফসল উৎপাদনে তার খরচ বেড়েছে। ফসল ঘরে তোলা পর্যন্ত বিঘা প্রতি খরচ দাঁড়াবে অন্তত 15,000 টাকা। প্রায় খরচ পড়বে 15-16 হাজার টাকা বিঘা হারি। সব জিনিসের দাম বাড়তি, সার, ডিএপি সব কিছুর দামই বাড়তি।
ধান আবাদে বাড়তি খরচ যোগাতে ধার দেনা করেন অনেক কৃষক, যা পরিশোধে ধান ঘরে তোলার আগেই উঠান থেকে ধান বিক্রি করতে বাধ্য হন। ফলে লোকসান কাটাতে মৌসুমের শুরুতে প্রতিমণ ধানের দাম অন্তত 1500 টাকা করার দাবি কৃষকদের। একই সাথে অভিযোগ করেছেন সিন্ডিকেট করে সারের দাম বাড়ানোর। শ্রমিক, সার সব কিছু মূল্য বৃদ্ধি, সে কারণে একটু দাম বৃদ্ধি হলে মানে 15 থেকে 1600 টাকা মন বিক্রি হলে মানে কৃষক পর্যায়ে সুবিধা হয়। আমরা যখন ধান লাগাই সার ও কীটনাশক দাম বেশি হয়ে যায়, যখন আবার বেচতে যাই তখন ধানের দাম কম হয়। তো ঘটনাতে এই বিষয়টা যদি সরকার দেখে আমাদের জন্য খুব সুবিধা হয়। এখন সবাই ঈদ লাগানো ব্যস্ত, শ্রমিকের সংকট, 500 থেকে 600 টাকা দিন দিতে হচ্ছে। রোপা মৌসুমে আমাদের টিএসপি, ডিএপি এগুলির বেশি প্রয়োজন, আর এটা আগনে প্রথমেই আমরা দিতে হয় এই জমিতে। এই দেওয়ার কারণেই এই কৃষকের চাহিদা অনুসারে এরা একটা ব্যবসায়ীরা হয়তো বা সিন্ডিকেট করে একটু দামের বৃদ্ধি তালিকা করেছে, এটা 140 থেকে 150 টাকা পর্যন্ত বেশি নিচ্ছে। কৃষি বিভাগ বলছে, চলতি বোরো মৌসুমে উন্নত জাতের হাইব্রিড বীজের প্রণোদনার পাশাপাশি কৃষকদের দেয়া হচ্ছে নানা পরামর্শ। ইতিমধ্যেই বোরো আবাদ শুরু হয়েছে এবং এবছর কৃষক ধানের ভালো বাজার মূল্য পাওয়ার কারণে বোরো আবাদে কৃষকদের বেশ আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তা কৃষকদেরকে বোরো আবাদে আধুনিক চাষাবাদ কলা কৌশল, সুষম সার ব্যবহারের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে। কৃষি বিভাগের তথ্য মতে নওগাঁয় এবছর 1,93,000 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা থেকে প্রায় 12,86,000 টন ধান উৎপাদনের আশা, যার বাজার মূল্য প্রায় 5,000 কোটি টাকা। আব্বাস আলী, এখন নওগাঁ। শরীয়তপুরে সড়ক বিভাগের জমি দখল করে গড়ে উঠেছে 146টি অবৈধ স্থাপনা। উচ্ছেদ করতে না পারায় সড়ক সম্প্রসারণ, ফুটপাত এবং যাত্রী ছাউনি নির্মাণে কাজ করতে পারছে না সড়ক বিভাগ। এদিকে পদ্মা সেতু উদ্বোধনের পর শরীয়তপুরে বেড়েছে গণপরিবহন এবং ব্যক্তিগত গাড়ির চাপ, ফলে শহরবাসীর নিত্যদিনের সঙ্গী এখন যানজট। সড়কের পাশে ফুটপাত না থাকায় দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। আরও জানাচ্ছেন কাজী মনিরুজ্জামান। জমি সরকারের কিন্তু স্থাপনা ব্যক্তির, এমন চিত্র শরীয়তপুর শহরের প্রধান সড়কের 2 কিলোমিটার এলাকা জুড়ে। পাকা, আধা পাকা, সুউচ্চ ভবন কি নেই সড়ক বিভাগের এই জমিতে? ব্যক্তি, প্রতিষ্ঠান, এমনকি সরকারি দপ্তরগুলো বাদ যায়নি এ দৌড়ে। সিভিল সার্জনের কার্যালয়, জেলা পরিষদ, বিদ্যুৎ বিভাগ, পৌরসভা, জেলা কমান্ড্যান্টের কার্যালয়, সড়কের জমি দখল করে দিব্যি গড়ে তুলেছেন স্থাপনা। সময়ে অসময়ে রাজনৈতিক ব্যক্তিরাও বাদ যায়নি এই তালিকা থেকে। 60 থেকে 70 ফুট চওড়া জমির 24 ফুট সড়ক নির্মাণের পর বাকি জমি চলে গেছে দখলদারদের জিম্মায়। বেদখল জমি উদ্ধারে আদালতের দ্বারস্থ হয়েছেন সড়ক বিভাগ, তবে সেখানেও বিধিবাম। দখলদাররাও নাছোড়বান্দা, ছাড়বেন না এসব জমি। কিন্তু আইন কি বলে? সড়কের হয় ভেঙে লোক, আমার আপত্তি নেই, এটা আমার জায়গা, আমি উঠেছি না। আসলে ওই এমনি আপনারা ওই কোশ্চেন করেন, উত্তর দিয়ে দেবেন চিঠি দিয়ে আকারে, ঠিক আছে? দিতে পারবো না ভিডিও। একজনে বেদখল করতে পারে, কিন্তু সেটা প্রশাসনিক অর্ডারেও সেগুলো উচ্ছেদ করা সম্ভব। কিন্তু আপনি যেটা প্রসঙ্গটা তুলছেন, আবার তাদের নামে কেউ কেউ রেকর্ড করে এনেছে। একরকৃত সম্পত্তি রেকর্ড দেওয়ার একটিয়ার কারণ নাই। এটা যারা করছে তারা হয়তোবা একটারে গোপন করে করছে অথবা যোগ সাদস্য করে করছে। মূলত তাদেরও একটা পানিশমেন্ট হওয়া দরকার, আর এই সম্পত্তিটা উচ্ছেদ মামলা করতে এত বছর লাগার কথা না। সড়ক বিভাগের অধিগ্রহণ করা জমি উদ্ধার করতে না পারায় থেমে আছে সড়ক সম্প্রসারণ ও সৌন্দর্য বর্ধন কাজ। এর ফলে ক্রমবর্ধমান এই শহরের বাসিন্দাদের ভোগান্তি কতটা বেড়েছে তা বলার অপেক্ষা রাখে না। শরীয়তপুর শহরের রাজগঞ্জ পয়েন্ট, সকাল থেকেই শহরমুখী যানবাহন, ধীরে ধীরে চলছে যানবাহন, দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে যানবাহনের সারি। এর মাঝেই সড়কের পাশ দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে শহরবাসী। যানবাহন নিয়ন্ত্রণে হিমশিম অবস্থা ট্রাফিক বিভাগেরও। দ্রুত সময়ে দখলমুক্ত করে সড়ক বাড়ানো আর ফুটপাত নির্মাণের দাবি শহরবাসীর। এই পদ্মা সেতু চালু হওয়ার পর সড়ক পরিবহন, অন্য পরিবহন অনেকটাই বাড়ার কারণে, ঠিক আছে, আমরা সদরে সবসময় ভোগান্তিতে থাকি। সকাল 9টার পর থেকে আপনার
নিয়া 11টা 12টা পর্যন্ত যে জাম করে, এই জামে আমরা খুবই অস্থির লাগে। রাস্তাটা প্রশস্ত হওয়া দরকার, আর ফুটপাত অবশ্যই দরকার, অবশ্যই জরুরি। অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়ক সম্প্রসারণ করা গেলে যানজট নিরসন হবে, বলছেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী। আর দখলদারদের উচ্ছেদে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। অবৈধ স্থাপনা থাকার ফলে যেহেতু আমাদের সড়ক সংকুচিত হয়ে গেছে, অবশ্যই অবৈধ স্থাপনা সরানোর পরে আমাদের পাশে জায়গা হবে এবং অবশ্যই এখানে যানজট নিরসনে সেটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং এখানে অনেক ক্ষেত্রে প্রয়োজনের ক্ষেত্রে যাত্রী ছাউনি নির্মাণ করা যাবে। যেগুলো আদালতে বিষয় যেগুলো বিচারাধীন রয়েছে সেগুলো তো আমাদের আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে, কিন্তু অন্যান্য স্থাপনা বা জায়গা যেগুলো অবৈধ দখলে আছে সেগুলোর বিষয়ে আমরা অনতিবিলম্বে আইনানুগ প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করব। সড়ক নির্মাণে 1986-87 সালে সড়ক বিভাগ শহরের 3টি মৌজার 12 একর জমি জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার মাধ্যমে অধিগ্রহণ করে। কাজী মনিরুজ্জামান, এখন শরীয়তপুর। দুবাইয়ের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে শুরু হয়েছে 5 দিনের গার্ল ফুড মেলা। প্রায় 130টি দেশের অংশগ্রহণে এবারের আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে দেশীয় 41টি প্রতিষ্ঠান এবং 73 জন এক্সিবিটর, যার মধ্যে অন্যতম দেশের শীর্ষস্থানীয় কনগ্লোমারেট এবং বিশ্বস্ত ভোগ্যপণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান সিটি গ্রুপ। কর্মকর্তারা জানান, পণ্যের মাধ্যমেই বিশ্বব্যাপী ভোক্তাদের মন জয় করতে বদ্ধপরিকর প্রতিষ্ঠানটি। সংযুক্ত আরব আমিরাত থেকে আরও জানাচ্ছেন কামরুল হাসান জনি। দুবাইয়ে শুরু হয়েছে 30তম গালফুট মেলা। 5 দিন ব্যাপী এবারের আসরে অংশ নিয়েছে বিশ্বের প্রায় 130টি দেশের 5,500-এর বেশি খাদ্যপণ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বিপণন প্রতিষ্ঠান। রপ্তানি উন্নয়ন ব্যুরোর আয়োজনে ও বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবারের মেলায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে 41টি প্রতিষ্ঠান ও 73 জন এক্সিবিটর। 2014 সাল থেকে এই মেলায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে দেশের শীর্ষস্থানীয় বিশ্বস্ত ভোগ্যপণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান সিটি গ্রুপ। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী রপ্তানি কার্যক্রম সম্প্রসারণ করেছে। বর্তমানে 30টির বেশি দেশে পৌঁছে গেছে সিটি গ্রুপের পণ্য। 2014 থেকে আমরা আমাদের এক্সপোর্টকে পৃথিবীর বিভিন্ন দেশে শুরু করি। এ পর্যন্ত 30টিরও বেশি দেশে আমাদের পণ্য সামগ্রী রপ্তানি হচ্ছে। মেলায় অংশ নিয়ে প্রিমিয়ার বিস্কুট, বিশ্বমানের চা সহ বিভিন্ন পণ্য প্রদর্শন করছে সিটি গ্রুপ। কর্মকর্তারা জানান, পণ্যের মাধ্যমে বিশ্বব্যাপী ভোক্তাদের মন জয় করতে বদ্ধপরিকর প্রতিষ্ঠানটি। পাশাপাশি নতুন অংশীদারিত্ব গড়ে তোলা ও প্রতিষ্ঠানের বৈশ্বিক পরিসর সম্প্রসারণেও চলছে কার্যক্রম। প্রিমিয়াম রাস্ক এটি আমাদের জন্য নিঃসন্দেহে গত বছর এটি চমৎকার সাড়া পেয়েছি। এবছর আরও একটু এক ধাপ এগিয়ে আমরা ইনগ্রেডিয়েন্টস এবং গুণগত মানগুলোকে আরও সমৃদ্ধ করে নিয়ে এসেছি এবং এখানে প্রায় 7টি ভ্যারাইটিস আমাদের রয়েছে। ক্রেতা ও দর্শনার্থীদের পাশাপাশি নতুন পণ্য সম্পর্কে জানতে মেলায় হাজির হয়েছে বিভিন্ন পরিবেশক প্রতিষ্ঠান। এতে করে পণ্যের বাজার সম্প্রসারণের সুযোগ পাচ্ছে উৎপাদক প্রতিষ্ঠানগুলো। বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো বলছে, খাদ্যপণ্য উৎপাদন, বাজারজাতকরণ ও রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর জন্য সম্ভাবনার নতুন দুয়ার খুলেছে গালফুট মেলা। আমরা আশা করব এর মাধ্যম দিয়ে আমরা একটা ব্যাপক সাড়া পাবো এবং আমাদের মোট এক্সপোর্টের অলমোস্ট 70% অর্ডার আমরা এই মেলা পেয়ে থাকি। বাংলাদেশি মানুষরা বাংলাদেশ প্রোডাক্ট খেত, এখন দেশের বাইরের মানুষরাও খাচ্ছে, ইউরোপিয়ান মানুষরা খাচ্ছে, মিডল ইস্টের মানুষরা খাচ্ছে। তো আসলে আর এটা বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয়, সারা পৃথিবীর মানুষের কাছে এটা এখন খুবই জনপ্রিয়। আমরা এখানে এসে বুঝতে পারি যে কোন দেশের টেস্টটা কীরকম, সেটার আলোকে আমরা পরবর্তী বছরের জন্য প্রস্তুতি নিই। কৃষি পণ্যের আমদানি রপ্তানি ও ভ্যাট সংক্রান্ত বিষয়ে সরকারকে আরও নমনীয় হবারও আহ্বান ছিল ব্যবসায়ী প্রতিনিধিদের কণ্ঠে। এদিকে বাংলাদেশি প্যাভিলিয়ন পরিদর্শন শেষে বিশ্ববাজারে দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে পরিকল্পনা তুলে ধরেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর শীর্ষ কর্মকর্তারা। আমরা আশা করছি এইবার তারা প্রথমবার মতো $1 বিলিয়ন যেই কাঙ্ক্ষিত মাত্রা সেটা তারা ছাড়িয়ে যাবেন। যারা গ্লোবাল চেনগুলো তাদের সঙ্গে যদি এঙ্গেজমেন্ট করা যায়, আমাদের এটা বিশাল একটা মানে স্কাই উইল বি দ্য লিমিট। ইপিবিকে আরেকটু স্ট্রং হতে হবে, আমাদের নেগোসিয়েশন পাওয়ার বাড়াইতে হবে, মেড ইন বাংলাদেশকে আপনাকে ডেভেলপ করতে হবে। উইদাউট মেড ইন বাংলাদেশ আমরা সেল করতে পারবো না।
দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে 5 দিন ব্যাপী গালফ ফুড মেলার পর্দা নামবে আগামী 21 ফেব্রুয়ারি। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত। কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক এয়ারপোর্টে যাত্রীবাহী বিমান বিধ্বস্তে আহত হয়েছে 18 জন। সোমবার বিকেলে মিনিয়াপোলিস থেকে 80 জন আরোহী নিয়ে টরন্টো আসছিল ডেল্টা এয়ারলাইন্সের 4819 বিমানটি। পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় পুরোপুরিভাবে উল্টে যায় এটি। যদিও বিমানে থাকা সব যাত্রী, পাইলট এবং ক্রুকে জীবিত উদ্ধার করা গিয়েছে। দুর্ঘটনার পর সাময়িক সময়ের জন্য বন্ধ থাকে বিমানবন্দরটির সব ধরনের কার্যক্রম। পরে বিকেল 5টার দিকে পুনরায় চালু করা হয় বিমানবন্দরটি। ঘটনার কারণ জানতে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে দেশটির ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি বোর্ডকে। এবার জানাবো খেলার খবর। বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পর এই প্রথম সাবেক অধিনায়কদের সাথে বসলেন ফারুক আহমেদ। তবে হাজির ছিলেন না তামিম ইকবাল। বিপিএল আর এনসিএল টি20তে কিভাবে আরও উন্নত করা যায় তা নিয়েই আলোচনা হয়েছে এই সভায়। বিস্তারিত জানাচ্ছেন এসকে শাওন। সাবেক অধিনায়কদের নিয়ে বিসিবির শীর্ষ কর্তাদের সচরাচর বৈঠক করতে দেখা যায় না। বর্তমান বিসিবি প্রধান সেটাই করলেন। হঠাৎই সাবেক অধিনায়কদের আমন্ত্রণ জানিয়ে মতবিনিময় সভা করেছেন। এমন উদ্যোগকে ব্যতিক্রম মনে করছেন তারা। সভায় আমন্ত্রিত সবাই অবশ্য উপস্থিত হননি। তাদের মধ্যে অন্যতম তামিম ইকবাল। আর বিগত সরকারের আমলে সংসদ সদস্য থাকা সাকিব মাশরাফি দাওয়াত পেয়েছেন কিনা তা নিয়ে আছে ধোঁয়াশা। যদিও সাবেকেই অধিনায়ক জানালেন সবাইকে আমন্ত্রণ করা হয়েছে। মাননীয় বোর্ড সভাপতি বাংলাদেশের বিগত সময়ে বা কারেন্ট টাইমে যারা ক্যাপ্টেন ছিলেন সবাইকেই আমন্ত্রণ জানিয়েছিলেন। সবাই আমন্ত্রণ গ্রহণ করেছেন। অনেকেই খেলার কারণে দেশের বাইরে আছেন বা কাজের কারণে ব্যস্ত ছিলেন। তারা সবাই আমন্ত্রণ অ্যাকসেপ্ট করেছেন এবং যারা আসতে পারেননি তারা আসতে পারছেন না এটাও ব্যক্ত করেছেন। বিপিএলের 11তম আসরের শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাপক সমালোচনা শুনতে হয়েছে বিসিবিকে। প্রথম দিকে টিকিট বিক্রি কার্যক্রম আর টুর্নামেন্ট জুড়ে খেলোয়াড়দের পারিশ্রমিক ইস্যুতে বারবার খবরের শিরোনাম হয়েছে দেশের ক্রিকেট বোর্ড। আগামী আসরগুলোতে কিভাবে আরও ভালো টুর্নামেন্ট আয়োজন করা যায় সভায় এই বিষয় নিয়েই আলোচনা হয়েছে। বিপিএলটা আগামীতে যেন আর ভালো ফ্র্যাঞ্চাইজি আসে এবং ভালো টুর্নামেন্ট কীভাবে হবে, ভালো প্লেয়াররা, ফরেন প্লেয়াররা কীভাবে আসবে, ভালো ভালো প্লেয়াররা আমরা কখন পাবো ওই হিসেবে আমরা কথা বলা হয়েছে। আগামীতে বিপিএলের মানোন্নয়নে সাবেকদের পরামর্শ কাজে লাগাতে চান বিসিবি বস। আগামীর বিপিএল নিয়ে আমরা এখনই কাজ শুরু করে দিয়েছি। ফর্মার ক্যাপ্টেন্সদের ডেকেছিলাম, সব ফর্মার ক্যাপ্টেন্স তাদের মতামত দিয়েছে এবং এর মধ্যে অত্যন্ত চমৎকার কিছু সাজেশন এসছে। সেগুলো আমরা বিবেচনায় নিয়ে আমাদের আগামীতে যাতে আমরা কাজে লাগাতে পারি। সাবেকদের নিয়ে বিসিবি সভাপতির এমন উদ্যোগ সামনেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা সাবেক এই অধিনায়কের। অবশ্যই ভালো লেগেছে এবং আশা করি এই ধরনের উদ্যোগ সামনে অব্যাহত থাকবে। এসকে শাওন, এখন ঢাকা। শেষ করব এখন সকাল, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। পদত্যাগ নিয়ে সপ্তাহ শেষে সিদ্ধান্ত, বললেন উপদেষ্টা নাহিদ। নতুন দলে যোগ দেওয়ার সম্ভাবনা। রাজধানীর উত্তরায় এক দম্পতিকে কুপিয়ে জখম, জড়িত দুজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ। তিস্তা বাঁচাই স্লোগানে 5 জেলায় লাখো মানুষের সমাবেশ। আজ পদযাত্রা এবং নদী পারাপার কর্মসূচি। এবং সাবেক 24 এমপির বিলাসবহুল গাড়ির নিলামে সাড়া মেলেনি, মূল্য বেশি ধরায় ক্রেতা সংকট। এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে যুক্ত থাকতে ভিজিট করুন youtube.com/c/ekontv।